প্রিয় দর্শক, আড্ডা উইথ কাকুন রেজা শুরু হতে যাচ্ছে। এই শুরু হওয়ার উদ্দেশ্যটা ছিল আমরা যারা নিজেরা লেখালেখি করি, আমাদের বন্ধুরা যারা আছেন, যারা লিখছেন, এখন পর্যন্ত লিখায় আছেন অথবা একসময় লিখতেন, তাদের একত্র করা এই আড্ডায় আমাদের সাথে কথা বলার চেষ্টা করা। আজকে সেই আড্ডায় আছেন এখন পর্যন্ত যিনি কবি হিসাবে চর্চা করে যাচ্ছেন, ভিন্ন পেশায় থাকা সত্ত্বেও, আইন পেশার মতো একটি পেশায় থাকা সত্ত্বেও রোমান জাহান আজকে কবিতার চর্চা করে যাচ্ছেন। তাই আজকে কথা বলছি আমাদের প্রিয় বন্ধু কবি রোমান জাহানের সাথে। রোমান জাহান, আপনাকে স্বাগত আজকের আড্ডায়। ধন্যবাদ কাগুন রেজা। আপনার আমি নিজেকে ধন্যবাদ। রোমান, আমরা আসলে মানে ফর্মালি না থেকে আমরা স্বাভাবিকভাবে যেভাবে কথা বললাম, তুমি তোমাকে তোমায় বলতাম, সেইভাবেই চলে আসি আড্ডায়। জাস্ট এই আড্ডাটা না হলে প্রাণবন্ত হবে না। আমাদের ছোটোবেলা, আমাদের জীবন একসাথে যেহেতু চলেছে, তাই আড্ডাটা স্বাভাবিক হওয়াই উচিত। তো আইন আইন পেশা, এখন তোমার সাথে কথায় চলে আসি, আলাপচারিতায় চলে আসি। আইন পেশা এবং আইনের সাথে কবিতার একটা সংঘর্ষ সবসময়ই থাকে। কবিতা হলো মানবিক দিকের পেশা, আর আইন হলো একেবারে কংক্রিট একটা পেশা, যেখানে আবেগের কোনো অস্তিত্ব নেই, যার বিচার করতে হয় মানদণ্ড। এই দুটো জিনিস, একদিকে কবিতায় প্রচণ্ড আবেগ লাগে এবং আইনজীবীর পেশায় যে আবেগ শূন্যতা লাগে, এই দুটো কিভাবে ম্যানেজ করো তুমি, রোমান? এটা কাগজ একটা কবিতা, কি মনে আছে না ভুলে আমারই ভেতর থাকে, আমারই মতো আরেকজন, যখন জন্ম নেয় যমজ কুকুর, এ ধরনের। মনে আছে তোমার জিনিসটা? আমার এখন এই জিনিসটা নিজের ভিতরে ফিল করি যে আমি যখন আদালতে যাই তখন তো আমি বিবর্জিত একজন মানুষ। সারাদিন শেষে যখন বাসায় ফিরি, যখন একটু সময় পাই, যে অবস্থা, গাড়ির ভিতরে সময় তখন আবেগটা কাজে লাগে। যার ফলে দুইটা আমি ওই রকম যমজ কুকুরের মতো আছি। মানে প্রথমেই শুরুতে তোমার প্রথম বইটা কি আমরা একটু দেখবো পর্দায়? হ্যাঁ, শিওর। প্রথম বইয়ের নাম হচ্ছে কেবল লিক হয়ে যাওয়ার কাহিনী। এটা তো তুমি জানোই যে কেমনে করে বের হয়ে গেছে আমি নিজেও জানি। আচ্ছা, আমরা ছোট্ট একটু পর্দাতে দেখি, একটু সামনে করো বইটা। আমরা দেখছি রোমান জাহানের বই। রোমান, একটু নামটা ক্যামেরায় আসছে না, একটু নিচে নামবে। একটু নিচে নাম, আরেকটু হ্যাঁ, ব্যাস। আমরা দেখছি রোমানের বই কেবলিক হয়ে যাওয়ার কাহিনী। তো রোমান, এই বইয়ের থেকে দুটো কবিতা আপাতত শুনিনি, আর এই শুনতে শুনতে আমরা এটার মানে চেষ্টা করব যেটাকে শেয়ার করে দেওয়ার জন্য। শেয়ারে চলে যাব আমরা। তো আমরা শুনি রোমান জাহানের কাছ থেকে, রোমান জাহানের বই থেকে দুটো কবিতা। রোমান জাহান, প্রথম যে কবিতাটা সেটা হচ্ছে প্রেমের পদ। ভালোবাসা দিয়ে শুরু হোক। তোমার চোখে যা সবই দুর্বোধ্য, কিছু না বুঝি, অবুঝের মতো ঝুলে গেছি, আটকে আছি। তোমার দৃষ্টিতে যা এর বেশি কিছুই তোমার বিহ্বল বিস্ময়, তোমার এর বাইরে আর আমার কিছুই এসব ঘিরেই বেঁচে আছে জ্ঞানবান সব। তারপরেরটা হচ্ছে স্মৃতির সাথে দেখা মানে শৈশবের শস্য ছুঁয়ে যাওয়া অবিরাম নীরবতা। স্মৃতির সাথে দেখা মানে মধ্যবিত্ত সূর্যের একাকী। স্মৃতির সাথে দেখা মানে জীবাশ্ম বয়স, পোড়া সময়ের স্মৃতির সাথে দেখা মানে ইন্দ্রজাল দহন, পরিবেশ প্রিয় কবিতা। এই দুইটা কবিতায় আমার কবিতা
আমি যখন মাঝে মাঝে তখন একা থাকি, তখন এই কবিতা দুইটা। রোমান, তোমার কবিতা সবই ভালো হয়, কারণ আমাদের চর্চা একটু দর্শকদের একটু জানিয়ে নেই যারা আমাদের সাথে আছেন বা দেখছেন আমাদের কথোপকথন, তাদের জানিয়ে নিই আমাদের শুরু একই সাথে, আমরা দুজন একসাথেই কবিতার শুরু, আমাদের জীবনটাই শুরু একই সাথে বলা যায়। সেজন্যই মানে সেটা একটা অকারণ পক্ষপাত বলতে পারেন, আত্মজ পক্ষপাত বলতে পারেন, হৃদয়জ পক্ষপাত বলতে পারেন। সেই জন্যই আজকে রুমান জাহানকে নিয়েই শুরু। রুমান জাহান আর আমি মিলেই আসলে এই পরিকল্পনাটা ছিল এই আড্ডাটা শুরু রুমান জাহানকে নিয়েই। তো আপনারা শুনলেন রুমান জাহানের দুটো কবিতা। রুমান জাহান লিখেন আসলে কবিতা জিনিসটা চিন্তা করে হয় না, ঘষে মেজে হয় না, কবিতা আসে হৃদয় থেকে, কবিতা আসে কলম থেকে। রুমান জাহান এমনই একজন কবি, আমি ছোটোর থেকেই দেখে আসছি, একই সাথে লিখছি, যে তার কবিতাটা আসে হৃদয় থেকে। তো রোমান, আরেকটা কথা ছিল এই জায়গাতে, যে তোমার এই যে লেখাটা আমি যেভাবে ব্যাখ্যা করলাম যে হৃদয় থেকে আসে লেখা, তুমি কি তাই মনে করো রোমান? হ্যাঁ, কারণ ব্যাপার হচ্ছে তুমি যেটা বলছো আমরা তো জন্ম থেকেই প্রায় বাড়িও কাছাকাছি, বেড়ে উঠাও কাছাকাছি, সময়ও প্রচুর গেছে। আমার মনে হয় আমাদের জীবনের অধিকাংশ সময় একসাথে কাটছে। হ্যাঁ, আমি ওই যেটা তুমি বললা সেটাই যে আমি যখন মন চাই লিখলাম, যখন এটা আর কি। আর এটা হুট করে আমি আসলে লিখতে পারি না। তো যখন হৃদয়ে নাড়া দেয় যে হ্যাঁ, যখন মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা একটু লেখা উচিত, তখনই। রোমান, আমাদের তো একটা প্রচণ্ড উত্তাল সময় কেটেছে, বিশেষ করে আমরা যখন কলেজে উঠলাম, আমাদের যখন কবিতার চর্চা শুরু হলো, তখন তো আল মাহমুদ, শামসুর রহমান, হেলাল হাফিজ, রফিক আজাদ, ওনারা রীতিমতো মানে আমাদের কাছে এক ধরনের আইডল হিসাবে আছে। আর এই যে আমাদের সময়ের যারা লিখেছেন বা এদের কার ছাপ তোমার লেখায় পড়েছে বলে তুমি মনে করো, যে কে তোমাকে বেশি অনুপ্রাণিত করেছে সেখান থেকে রোমান? এটা আমার কাছে যেটা লাগে শামসুর রহমান মনে হয় বেশি বসছে। কারণ তোমার ওইখানে মনে আছে তোমার ওইখানে শামসুর রহমানের পাঁচটা খণ্ড ছিল বড় বড়। আমি নিছি ওই বইগুলো আমি বেশি সবচেয়ে বেশি অনেক দিন আমার কাছে, যার ফলে ওইটার ছাপি না চাইলে উপরে যায়। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার কিছু কিছু লেখা আছে যে দেখা গেছে যে এক ধরনের মানে ইদানিংকার লেখায় খুব বিষণ্ণতা কাজ করছে, বা এক ধরনের মানে স্মৃতিমগ্নতা কাজ করছে। এটা কি যে আমাদের বয়স সবার 50-এর অর্ধশতক, এই কারণে কি স্মৃতিময়তা, না এর পিছনে অন্য কোনো কারণ আছে রোমান? হ্যাঁ, বয়সের আমি বলতে পারতেছি না, কারণ তবে আমার যেটাই সেটা হচ্ছে তুমি দেখো আজকে আমরা কথা বলতেছি কোন জায়গায়, তুমি কোন জায়গায়, আমি অথচ আমাদের ছিল না, এক সময় ছিল, তাই না? আমরা পাশাপাশি সময় কাটাইছি, পাশাপাশি আমরা কখনো ভাবি নাই যে আমরা এত দূর থেকে এরকম ভাবে যোগাযোগ রক্ষা করি। হ্যাঁ, কিন্তু বাস্তবতা সেটা হচ্ছে আমার তো জানো আমরা কোন জায়গায়, সেটা হচ্ছে গারো পাহাড়, সেই মোটরসাইকেলে উদ্দাম ঘুরে বেড়ানো, সেই পার্কের পুকুরে বৈশা এই জিনিসগুলি প্রতিটা মিস করি, প্রতিটা মুহূর্তে মিস করি। মনে হয় কিন্তু আমি যাই জীবন জীবিকার জন্য, আমার কাজ জিনিসটা বেশি যারা কাজ। স্মৃতিকাতরতা সব সময়ই থাকে, কান্ট্রি রোড, টেক মি হোম, আর এই যে ধারা, এই যে নিজের জায়গায়, নারীর পোতা জায়গায় ফিরে যাওয়া, নিজের জন্মস্থানে ফিরে যাওয়া, জন্মস্থানের প্রতি, নিজের শহরের প্রতি দুর্বলতা সবারই থাকে। তো আমরা যে এই যে আমাদের নিজস্ব শহর বাদ দিয়ে আমরা যে
এই যে একটা নাগরিক সভ্যতা আমাদের যে সময় ছিল, যে আমাদের যে নাগরিক সভ্যতায় ঢুকে গেছি, সো কল্ড নাগরিক সভ্যতা, যাকে ক্রাউড বলা যায়, অনেকটা ক্রাউড, আমরা একটা কোলাহলপূর্ণ সমাজের সাথে মিশে গেছি। এটা কি আসলে আমরা যারা লেখালেখি করি বা আমাদের যারা আমাদের মতো যারা মানুষ আছেন, যারা মানে এই সাহিত্য চর্চা করেন, একটু নিভৃতচারী, তাদের সাথে যায় কি এরকম এই অবস্থাটা, রোমান? না, তাদের সাথে যায় না। আর তাদের সাথে যায় না। আর সবচেয়ে বেশি কষ্টটা হচ্ছে নিরুপায়। কষ্টটা হচ্ছে নিরুপায়। আমার একটা জিনিস পছন্দ হচ্ছে না, আমার একটা জিনিস পছন্দ হচ্ছে না, তারপরেও আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। এই যে নিরুপায়তা, এই যে নিরুপায়তা, এটাই সবচেয়ে বেশি, এটাই সবচেয়ে বেশি কিভাবে করে জানি না, আমাকে কিভাবে করে জানি না, আমাকে বেশি পীড়িত। আমি নিজেকে, আমি নিজেকে খুব অসহায়। আমার একটা কাজ, আমার মন চাচ্ছে, আমি সেটা মন পারতেছি, আমি সেটা করতে পারতেছি। এই যে আমাদের অসহায়ত্ব, এই যে আমাদের অসহায়ত্বটা, এটার জন্যই কিন্তু মূলত, এটার জন্যই কিন্তু মূলত আমি মানে আমার ওই টাইমটাই লেখা হয়, যে ওই টাইমটাই লেখা হয় যে একটা জিনিস আমি যেরকম চাচ্ছি সেরকম, আমি যেরকম চাচ্ছি আমার স্রোতের, আমাকে আমার স্রোতের বিরুদ্ধে যেতে। এই যে এই কষ্টটা, এই বিষাদটাই হয়তো তোমার কবিতায় উঠে আসে। তো রোমানা, এই সময়ের কবিতাটা তো তোমার মানে আমরা শুনবই। তার আগে প্রথম দিকের কবিতায় চলে যাই। প্রথম দিকে আমরা যেভাবে লিখতাম, আমাদের উচ্ছ্বাস ছিল। পুরানো কোনো কবিতা আছে কিনা তোমার কাছে? আপাতত নাই। হ্যাঁ, আপাতত নাই। আপাতত নাই আমার কাছে, আপাতত নাই আমার কাছে। ওই ডায়েরি খুঁজে বের করতে হবে। তোমার একটা লাইন কিন্তু আমার খুব মনে আছে, দুটো লাইন। হ্যাঁ, আমার তো নিয়তি এই, ফুল ঝরে যায়, ফুল গোলাপ ঝরে যায়, গোলাপ ছুঁই যেই। চমৎকার দুটো লাইন ছিল রোমান, চমৎকার দুটো লাইন ছিল। আচ্ছা, হাতের কাছে কি আছে? আরো দুটো কবিতা শুনে নিই রোমান। হাতের কাছে আছে যেটা, হাতের কাছে আছে যেটা পুরনো বিশ্বাস, হচ্ছে পুরনো বিশ্বাস। হ্যাঁ, পুরানো বিশ্বাসগুলো, হ্যাঁ পুরনো বিশ্বাসগুলি শোনার আগে, তোমার আবৃত্তি শোনার আগে পুরনো কথায় একটু ফিরি। পুরানো বিশ্বাসগুলি আসলে ধরে রাখাটা জরুরি আমাদের। আমাদের যে বিশ্বাস, বন্ধুত্ব, আমাদের চিন্তার একসাথে মিল যাদের আছে, এটা ধরে রাখা অত্যন্ত জরুরি। যাই হোক, সেই ধারাবাহিকতায় রোমানের পুরানো বিশ্বাস শুনি। রোমান, আমি শুনছি পুরানো বিশ্বাস। রাইট, রাইট। খরচ হয়ে যাওয়া কৈশোর, খরচ হয়ে যাওয়া কৈশোর তোমার বারান্দায়, তোমার বারান্দায় একাকী কাটায়, ঈর্ষাকাতর মুগ্ধ। বালকেরা তবু উড়ায়, বালকেরা তবু উড়ায়, হালাস অবেলারা ঢিমর্ষ অবেলারা ঢিলে কাঠবিড়ালি। উদাসী গ্রীবার মর্ম, উদাসী গ্রীবার মর্মমূলে মিশে যায় অকস্মাৎ ছন্দ, মিশে যায় গভীর কিশোরী, যেন বা কিশোরী। পুরনো, যেন বা পুরনো বিশ্বাসগুলি এখন দারুণ দরকার। পুরনো বিশ্বাসগুলো আসলে এখন দারুণ। হ্যাঁ রোমান, বিশ্বাস দরকার। আমাদের মনে হয় সাউন্ডের সমস্যা হচ্ছে একটু, সাউন্ড রিপিটেশন আসছে কোনো কারণে সম্ভবত। এইটা একটু আমরা দেখি সমস্যাটার সমাধান করা যায় কি না। দেখছি আমার মেসেজ আসছে যে সাউন্ড রিপিট হচ্ছে। কেন হচ্ছে? এখন কি কেউ জানাবেন সাউন্ডটা রিপিট হচ্ছে কিনা, যারা দেখছেন? হ্যাঁ রোমান, যে কথা বলছিলাম, এই যে এই যে কবিতার সাথে ফিরে আসা, আমাদের ফিরে আসা না, আমরা তো আসলে যাইনি, আমাদের যে এই যে জুড়ে থাকা কবিতার সাথে, এই জুড়ে থাকাটা আসলে আমাদের, আমরা কি নিয়তিবদ্ধ যে আমাদের কবিতার সাথে জুড়ে থাকতেই হবে? ধরো আমি এমন একটা পেশায় আছি, আমি সাংবাদিকতা করি, তুমি আইনজীবী। সাংবাদিকতাও আবেগ বর্জিত একটা পেশা, যেখানে আবেগ অনেক সময় কাজ করে না। আমাদের অনেক সময় অনেক চিন্তা করতে হয় যে না এইভাবে করতে হবে, এই অনেক সময় চোখে পানি এসে যায়, তারপর পানিটা লুকিয়ে আমাদের কাজ করতে হয়। তো এই তারপরেও কিন্তু কবিতা আমাদের সাথে জুড়ে আছে। তোমাকে, আমরা কি কবিতার সাথে নিয়তিবদ্ধ মানুষ রোমান? তোমার কি মনে হয়? এখন আসলে এটা তুমিও জানো আমার মতোই। কারণ হচ্ছে আমরা ছোট থেকে, যেখান থেকে আমরা উঠে আসছি, যেখানে আমরা আমাদের সময় কাটাইছি, যেখানে আমরা কি করছি,
আমরা আমাদের সোনালী সময়টা ব্যয় করছি, সেটা কি? সেটা হচ্ছে এই কবিতা, সাহিত্য, বই। তোমার মনে আছে কাকন, ওই তোমাদের যে লাইব্রেরিটা ছিল রাজ্জাক স্কুল, সেখানে কবিতা, গল্প, বই আসার সাথে সাথে আমরা পড়তাম, সব শেষ করে ফেলতাম, এবং তোমাকে দিয়ে আমরা রিকুইজিশন দিতাম যে এই এই বই নিয়ে আসতে হবে, চলবে, চলুক না চলুক, কিন্তু আমরা পড়ছি সেগুলো। তো যার ফলে হয়েছে কি, আমরা ওই নেশাটা অতিক্রম করতে পারি। যেখানেই গেছি এই নেশাটা আমাদেরকে তাড়ায় বেড়ায়। এবং ওই জন্য আমরা যখন ওই এই পেশাতে আসছি একটা আবেগহীন পেশায়, তারপরেও ওই নেশাটা কাটাতে পারি, যে দেখা গেছে যে হ্যাঁ, সমস্ত সমাজের মধ্যে একটু বিশ্রাম, একটু ফাঁক পেলেই তখন আমরা করছি কি, ওই লেখা নিয়ে বসে। আচ্ছা ঠিকই আছে, দেখি দুইটা লাইন। কতবার বাদ দিয়ে দিছি লেখা, যে লিখবো না, আবার লিখি। এটা নেশা হয়ে গেছে। এই নেশা এখন শেষ হবে। রোমান, আবার কবিতায় ফিরি, আরো দুটো শুনি তোমার কাছ থেকে, দেখা যাক কি দাঁড়ায়। এখন এখন একটা ছোট কবিতা, চতুষ্টয়, 2 লাইনের করে। সেটা হচ্ছে, 1 নাম্বার, খেয়াল নেই উকিল ডেকেছিল কবে, খরতাপে হিম হিম ওমে নাকি বর্ষার বই হবে। 2, আমাকে রেখে দিয়েছো স্মৃতির কিনারে, প্রমত্ত ঢেউ, ক্রমাগত ভাঙনের কেলেন, কেবলই ধাবমানতার সাথে বিচ্ছিন্নতা বোধে ভিজছি, স্পর্শের পোশাক ছিঁড়ে দিয়েছে বিষাদের দড়ি, শোক গাথাগুলি উদ হয়ে রয় স্মৃতির আবাসে, ইচ্ছের খাখামার পড়ে থাকে তুমিহীন পরবাসে। তারপরে যেটা, সেটা কবিতার নাম বেঁচে আছি। বেঁচে আছি, মাঝে মাঝে দারুণ লাগে, সংশয়ের সাথে হেঁটে, জ্বলন্ত সিগারেট ফুটে, নিশ্চিত দৌড়াই ইচ্ছার মাঠে, ইচ্ছে মাফি অবিরত, হারানোর ক্ষতি, না পাওয়ার ক্ষত, সবকিছু ফেলে, বয়সের গন্ধ, আত্মার স্পন্দন, সোডিয়াম আলোতে হেঁটে যাওয়া জীবন, অপেক্ষার বৃষ্টিতে ভিজে, ইচ্ছের ছায়া ছুঁয়ে, অবাক ঠিকানায় দিয়ে যায় স্মৃতির প্রাচীন কম্পন, হারিয়ে যাওয়া বিশ্বাসী কথোপকথন। চমৎকার রোমান, চমৎকার। তোমার লেখা সবসময় চমৎকার ছিল, এখনো সেই লেখার ধার এখনো যায়নি, এটা বুঝতে পারছি। তো আমি বারবারই শুনতে পারছি সাউন্ডের কথা, যে তোমার সাউন্ড নাকি ইকো হচ্ছে, কি কারণে হচ্ছে আমি আসলে ঠিক বুঝতে পারছি না। উম, আমি আমি আমরা আসলে ইকোর কারণটা আসলে বুঝতে পারছি না এখনো আমরা, কেন ইকো হচ্ছে। আমার সাউন্ড ঠিক আছে, কিন্তু আমি বারবার নোটিফিকেশন পাচ্ছি যে ডাবল হচ্ছে কথা তোমার। ইকো 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 কেন হচ্ছে, তো আমি কারণ দেখছি না কোনো, আমার এদিক থেকে কোনো। আমারটা ঠিক আছে, কিন্তু তোমারটা ইকো হচ্ছে কেন সেটা ঠিক এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি তো ক্লিয়ার শুনতেছি। আমার প্রবলেম। হ্যাঁ 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 হ্যাঁ, এখন শুনতেছি। এটাও। আচ্ছা, ইয়ারফোন কি চেঞ্জ করবো? দেখো তো এখন কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ
বলো। কবিতা, এটা এটা হচ্ছে আহ, আমাদের ভুল, স্মৃতির শতজ্জলে পাঠিয়েছি সবই, মনে রেখো রুমালে। তবুও বিহব্বতাগুলো মধ্যবিত্তের মতো এলোমেলো, অবিরত হারায় সাপনিক জল জ্যোৎস্নায়। বিরক্তির ফুল্ল কাজলে উদাস বিশ্বাস ঝুলে, শুনশান মেঘেরা পড়ে আর লাজুক ভাবনারা জলে, চেতনার মোড়ে মোড়ে। বিষাদ তাকে ঢালে বিরক্তির জল, আকাঙ্ক্ষার রাশি। যা বুঝিয়েছি আমি সেরকম বুঝাতে পারিনি, যেভাবে চেয়েছো তুমি উপসংহার আর পটভূমি, সেভাবে হয়তো হয়নি, অথবা যা বলেছি আমি সেটা বুঝোনি। বুঝলে, বুঝলে তো মনে করো কবিতা লেখা বন্ধ হয়ে যেত, তাই না? সফল লোকেরা কখনো কবি হয় না। আহ, সবকিছু রেখে যাব, সবকিছুই রেখে যাব, দিয়ে যাব তোমাদের সবকিছু। উদার নীল আকাশ, ফুসফুস ভরা স্ফটিক বাতাস, বৈষ্ণবীয় বহতা নদী, বৃক্ষরাজির গুঞ্জন নিরবধি, নক্ষত্রের এলোমেলো পথ, মেঘেদের আনাগোনার শপথ। অনুভূতির তটরেখায় যা যা আছে সবই রেখে যাব তোমাদের কাছে। অন্ধকারের দ্বিধাগ্রস্ত কাছে আসা, আলোর জন্য বৃষ্টির পিপাসা, দমবন্ধ রূপলি জ্যোৎস্নার গান, রোদের উন্মিলিত অহেতুক অভিমান, বৃষ্টির শোকগাথা, বিশ্বাসদের অপহরিত বিশ্বাসহীনতা, সবই রেখে যাব তোমাদের কাছে। কেবল আমার একান্ত নিঃসঙ্গতাটুকু নিয়ে যাব, বাদ বাকি যা কিছু রবে সবই রেখে যাব। সবকিছু করে যাব নিঃশর্ত দান, কিছুই নেব না আমি, কিচ্ছু না। কর্তব্যহীন মানবের মতো কেবল নিজেকে নিয়ে যাব সময়ের কৌতুকে। ঝুলে রবে ভয়ের ভৌতিকে, একা, একাকী যাব খ্রিস্টপূর্ব শূন্যতায়। পড়ে রব বিভ্রান্ত অচেনায়, বা পূরণচন্ডী অন্য কোনো অজানা। শেষ। ওইটার জন্যই লেখা এখনো। হ্যাঁ, ওই জীবনগুলির জন্যই লেখা, ওই জীবনগুলি আবার চাই। এবং ওই তুমি যেটা বলছো যে, হ্যাঁ, যেটা বললা যে ওই হাহাকারতা, মূলত ওই জীবনগুলির জন্য, ওই সময়গুলোর জন্য।
দেখো সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের শেরপুর শহরেই দেখো, ওয়ান্স এ টাইম আমরা কি দেখছি যে আমাদের শহরে ওই ওয়ান ইউনিট ফ্যামিলি বলতে হাতে গোনা ছিল, যে অমুকের ছেলে বউ নিয়ে আলাদা হয়ে গেছে, বেয়াদব, এই শেষ, এই খারাপ, মানে তো এইরকম হাতে গোনা ছিল। আর ইন প্রেজেন্ট সিচুয়েশনে আমি এই গত বছরে যখন শেরপুরে গেলাম তোমার সাথে, এই গত বছর না, এই বছরই ফেব্রুয়ারিতে, এই বছর যা আমরা কি দেখছি, যে আমরা দেখছি জয়েন্ট কোনো ফ্যামিলি আমি এখন খুঁজে বের করতে পারি না। কে কে আছে, যে ওই নীলু সাহেবেরা আছেন বোধহয়, অমুকেরা আছেন, অমুকেরা আছেন, হাতে গোনা 4-5টা ফ্যামিলি জয়েন্ট আছে, সে আর নাই। অথচ এক সময় 4-5 জন ওয়ান ইউনিট ফ্যামিলি ছিল সে। এই যে সমাজ ব্যবস্থাটাকে আমরা ভেঙে দিছি, এটাতে তো কেউ ভালো থাকবে না, আমরা নিজেরাই নিজেদের এই সর্বনাশ করছি। তখন চলবে আছে কেসে বলুন, তোমার সেই কেসে রেকর্ডার নিজেকে নিজেকে ভুলে গেলেও ওই সময়, বুঝছো না, সেই সময়গুলো, সেই সোর্স, সেই ফিডব্যাক, সেই এই কস্টিউম নতুন আসছে তখন, মাইলস, অনেক সময়, অনেক অনেক কথা, সেই বই পড়া, সেই ঘুরে বেড়ানো, সেই শ্মশান, সেই পার্ক, সেই শিল্পী। সে তো মুখ খুলেনি, সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মুখ, শুধু মন ছুঁয়েছে। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা। রোমান, আমরা কি শুনতে পাচ্ছিলাম গান? বলো বলো। আমরা কি গান শুনতে পাচ্ছিলাম রোমান? হ্যাঁ, শুনছিলাম শুনছিলাম, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছিল, কিন্তু শুনতে পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ রোমান, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, 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 হ্যাঁ,
আসলে আমাদের এই নতুন সফটওয়্যারটা, যেটা প্রযুক্তিগত দিক থেকে যেটা সফটওয়্যারটা, এই ক্ষেত্রে একটু সমস্যা বোধহয় হচ্ছে কোথাও, আমরা ঠিক ধরতে পারছি না। অনেকে জানাচ্ছেন যে আবার মাঝখানে আমার কথা শোনা যাচ্ছিল না। তো এই সফটওয়্যারটার দেখি আমরা সামনে আরো ভালো করার চেষ্টা করব। এখন শোনা যাচ্ছে কিনা? আমি শুনতেছি, আমি শুনতেছি। উম, আচ্ছা, রোমান, তো আবার কবিতায় ফিরি, তোমার কবিতা শুনি, আবার কবিতায় ফিরে যাই। এবার যেটা কি যায় আসে, কি যায় আসে, যদি প্রস্ফুটিত না হয়ে বাগানে ফুটে উঠে ফুল গোপনে, বাড়ির আঙিনায় বা ছাদের কার্নিশে, খুব বেশি কি হবে ক্ষতি সুন্দর বিকাশের প্রতি? শীতের হিমের কাছে কিংবা গ্রীষ্মের বিশ্বাসে, যদি অবিরাম কিশোরীরা যুবতীতে লেখায় নাম, তাতে অসুবিধা কি? ভালোবাসায় একাকী যুবক প্রার্থনায়, বিহব্বলতার শয্যায়, বিশ্বেষেরা যদি যায় অনুরাগের মোহময়তায়, ধীরে ধীরে বিবর্ণ নদীর তীরে, হয়তো না পাওয়াই ডুবে গেল, পরাভবের স্মৃতিতে হারালো নিবিড় আকাশ উজ্জ্বল শহর, চেতনা কি তবে চেতনাহীন করবে বিষাদ নামের দুর্বিনীত যুগ। তারপরের যেটা সেটা হচ্ছে তুমি ছাড়া। তোমার তোমার স্মৃতির স্রোতে প্রথম দর্শন ছুতে ছুতেই ভেসে যায় নির্ঘুম তৃতীয় প্রহর। সময়ের ভ্রমণ শেষ হয়ে যায় আত্মপ্রতারণার আগিনায়, নক্ষত্রের করটির ভিতর ঝরে পড়ে অনুশোচনার অবসর। মায়াগুলো জল জল করে প্রত্নতাত্ত্বিক আনন্দ, তুবিময় মোহ, বিভ্রান্তির শোক গাথা অস্তিত্বে ঘিরে দেয় তুমি ছাড়া দ্বিধার শব্দ। শেষ শেষ। তোমার এই যে যে কবিতার ধারাগুলো, এই এই ক্ষেত্রগুলো যে কাজ করছো, যে প্রতিটাতেই স্মৃতিকাতরতা, এই যে স্মৃতিকাতরতা বারবার আসছে, রুমান জাহান কি আসলে স্মৃতিকাতরতা একটা গণ্ডিবদ্ধ হয়ে যাচ্ছেন কিনা? হ্যাঁ, অনেকটা এরকমই। আমি নিজেও নিজেকে বুঝি যখনই করি যে হ্যাঁ এটা আমাকে বেশি ঘিরে ফেলছে, এবং আমি এটা ভাঙার চেষ্টা করতেছি, কিন্তু আবার মনে হয় না থাক, চলতেছে চলুক না, সবাই তো সব হবে না, তাই না? এক একজনের এক একটা ট্রেডমার্ক আছে। এটা ক্যাটসাই, এটা হচ্ছে ওই কি বলে বিভিন্ন ব্র্যান্ড, যে তো আমারটাও থাক না, এরকম অসুবিধা নেই, তাই না? তাই না? অর্থাৎ রুমান জাহান স্মৃতিতেই আবদ্ধ থাকতে চাচ্ছেন, হ্যাঁ, অনেকটা হ্যাঁ, এরকমই। আমি এটাই চাচ্ছি যে থাক। আচ্ছা, হ্যাঁ, বই তো এই বছর আর বই বেরোয়নি তো, আগামী বই মেলায় কি কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, আছে আছে, দেখি বাদ বাকি কি হয়। আছে, গত বইমেলায় হয় নাই, এই বইমেলায় আছে একটা, কিন্তু সমস্যা হইতেছে এই যে প্রেজেন্ট সিচুয়েশন করোনার জন্য। হ্যাঁ, আগাইতেই পারতেছি, তবে খুবই আশাবাদী ইনশাল্লাহ একটা বই বের করবো। কি চিন্তা আছে? কবিতা তো অবশ্যই, নাম কোনো কিছু, আমরা কি নামটা আগাম জানতে পারি? না, এখনো ঠিক হয় নাই। হ্যাঁ, কয়েকটা আসলে কবিতাই সিলেক্ট করতে পারিনি টোটাল। 50-60টা যে কবিতা করতে হয় ওইটাই পারিনি। শেষ হোক, কবিতা সিলেক্ট করা, তখন কথা হবে। এখনো সিলেক্ট হয়নি, মানে আশা এটা যে হ্যাঁ এই বছর একটা বই বের করব। আর এই ক্ষেত্রগুলোতে তোমার যে নাম আগেই ঠিক করা হয় না, অনেকে আবার কবিতার বইয়ের নাম ঠিক করে তার কবিতাগুলো লেখা শুরু করে, এরকম ধারার কবিও আছে অনেকে। তো এই ক্ষেত্রে হ্যাঁ, তো নামটা আগে করে নেওয়া হলে হয়তো চিন্তা থাকে এরকম যে বইটা এই নামের, যেহেতু এই ধারায় হবে, এমন ধারায় হবে, এই আর কি।
তো এই ধারাটা সম্পর্কে যে এরকম নাম ঠিক করে কবিতা লেখা, এই ধারায় যারা চিন্তা করে তাদের সম্পর্কে তুমি কি বলো? তাদের সম্পর্কে যেটা ভাবি, তারা মানে 100% প্রফেশনাল কবি। হুম। তাদের চিন্তাধারা যে শুধু কবিতাই, অন্য কিছু না। সো তারা তাদের মতো করে লেখে। আমাকে তুমি আসলে প্রফেশনাল কবি হিসেবে তুলনা বলতে পারো না, বুঝছো? আমরা যেহেতু আমি যেহেতু অন্য সাইডে বেশি দৌড় পারি, আমার কাজই হচ্ছে আমার কাজই হচ্ছে ওই যখন সময় পাইলাম টুকটাক করে লেখা। হ্যাঁ, সুতরাং আমাকে টোটাল কবিতা প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেখতে হবে যে আসলে জিনিসটা কেমন হলো, তার উপরে আমি নাম। মানে এইটা হইতেছে আমার। আর যারা প্রফেশনাল তারা তো চিন্তাই করে যে হ্যাঁ আমি এইরকম করবো। তো তাদের তো হাজার হাজার কবিতা আছে, আমাদের তো আর ওইরকম না। ঠিকই আছে, ওটাও ভালো, খারাপ না। প্রফেশনাল লিরিজমের জন্য ওইটাই তো ভালো। আর আমরা তো অ্যামাচার। তুমি কি বলো অ্যামাচারদের জন্য কবিতা ই করে তারপরে নামটা হওয়া তো উচিত রোমান রোমান এই জায়গাতে নাকি? একটা প্রশ্ন আছে আমার, যে তুমি অ্যামেচার কথাটা বললা, আমি যেমন একটু আগে বলে নিয়েছি যে আমরা আসলে নিয়তিবদ্ধ। আমরা নিয়তিবদ্ধ মানুষ যারা, আমাদের অ্যামেচার যে আমরা, আমাদের শৌখিনত্বর ব্যাপারটা বোধহয় আমাদের পেশা। আমাদের মূল ব্যাপারটাই হয়তো নেশা, কবিতার নেশাটা। আমরা হয়তো অ্যামেচারিস্ট অন্যদিকে, আমরা হয়তো, তুমি আইনজীবী, আমি সাংবাদিকতা করি, কিন্তু আমাদের লেখাটা মূলত আমাদের চিন্তায় থাকে লেখা, আমাদের কল্পনায় থাকে লেখা। তুমি ধরো কোর্টে গেছো, এমন অবস্থায় দেখা গেছে যে তুমি কবিতার চিন্তা করছো, বা দুটো লাইন তোমাকে মাথায় খোঁচাচ্ছে, দুটো লাইন। হ্যাঁ। তো এরকমও আমি যখন বাইরে যাই তখন আমার মাথায় লাইন খোঁচায় যে একটা কিছু করার জন্য, হয়তো কলাম লিখছি, তোমার দেখা গেল যে কলামের মাঝখানে দুটো তো কবিতার লাইন মাথায় নক করছে। হয়তো ওইটা ঝেড়ে না ফেললে, কাগজে হোক, এখন তো আমরা কিবোর্ডে লিখি, একসময় কাগজে লিখতাম, ঝেড়ে ফেললে হয়তো একটু স্বস্তি লাগে। এইরকম কি তোমার ক্ষেত্রে তাই হয় কি না? অবশ্যই হয়। কারণ আমি তোমাকে ফার্স্টেই আমরা বলছি যে হ্যাঁ আমরা একই জায়গার থেকে উঠছি, তাই না? আমরা একই জায়গার থেকে উঠছি, একই মানসিকতা, একই চিন্তা চেতনায় আমরা বড় হয়েছি। তো অবশ্যই এরকম। আর তোমাকে আমি প্রফেশনাল আর অ্যামেচার বললাম এই জন্যই, আমাদের এই সমাজ ব্যবস্থাটাই এরকম যে কোনো ওই জায়গা থেকে আর্ন করতে না পারলে ওই জায়গায় কেউ প্রফেশনাল বলে না। মানে যারাই করুক তাদের ইচ্ছা হইতেছে যে আর্ন করুক। হ্যাঁ, এবং আর্ন না করলে ওই আমাদের সমাজ ব্যবস্থা বলে না দিস ইজ প্রফেশনালিজম। আমরা তো আসলে লিখি আর্ন করার জন্য। আমরা লিখি আমাদের মনের তাগিদে, আমাদের ভালো লাগে, আমরা ছাড়তে পারি না এই জন্য। সো এই জন্যই আমি নিজেকে কখনোই প্রফেশনাল দাবি করি না এই ক্ষেত্রে। হ্যাঁ, আমার লেখা উন্নত না, অমুক না, তমুক না, আমার কোনো দরকার না। আমার কথা হচ্ছে আমি মানসিক একটা শান্তি পাচ্ছি, দ্যাটস এনাফ। এটা দিয়ে আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমার এত কিছু দরকার নেই। আমার কথা হচ্ছে এটা দিয়ে আমার আত্মার শান্তি হচ্ছে, আমি মেন্টালি রিফ্রেশ হচ্ছি, দ্যাটস। সেই ক্ষেত্রে রোমান, তো সেই হ্যাঁ, ক্ষেত্রে তো আমাদের আসলে পেশাটাই কবিতা লেখা। একদিক দিয়ে বলতে গেলে যে অন্যটা, এটা আমাদের মানসিক শান্তির সাথে যেটা জড়িত, সমস্ত কিছু আমাদের অস্তিত্বের সাথে যেটা জড়িত। আমি নিয়তিবদ্ধ বারবার বলি এটা, যে আমাদের নিয়তি বোধহয় এটা। তো এই নিয়তিবদ্ধ থাকার কারণেই আমাদের হয়তো কবিতার সাথেই থাকতে হবে এবং চলে যেতে হবে কবিতার সাথেই। তো রোমান, আর এখন এই যে কোভিডের সময়, কোভিডকালীন এই যে আমরা বাইরে যাচ্ছি, অফিস করতে হচ্ছে, তুমি অফিসে যাচ্ছ, আমি অফিসে যাচ্ছি, বা কাজ করতে হচ্ছে, এই অবস্থাটাকে, এই যে যে ভীতিটা, এই ভীতিতেও কিন্তু দেখো আর একটা জিনিস, এই ভীতিতেও কিন্তু আমাদের কবিতা কাজ করছে, আমরা ভীতি নিয়েই কবিতা লিখছি। অর্থাৎ কবিতা আমাদের ছেড়ে যাচ্ছে না। তুমি কি এটা কি চিন্তা করে দেখাচ্ছ যে কবিতা যাচ্ছে না আমাদের ছেড়ে? এই যে ভীতি, এই ভীতিটাও আমাদের কবিতার ভেতর থেকে আসছে। পাচ্ছে না, কবিতা যাচ্ছে না, না কবিতাকে ছাড়তেছ না, বুঝছো? কবিতা যাইতে চাই কিন্তু তোমরা ছাড়ো না, এই হচ্ছে সমস্যা।
হ্যাঁ আমাদের যত খুশি হোক যে হ্যাঁ সারাদিন পরে আমরা 2টা লাইন লিখি, ঠিক আছে? যেমন তোমার কথা দেখো, সারাদিন এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন করলা, অনুষ্ঠান করলা, তারপরে রাত্রে যখন বাসায় আসে ঠিক আছে মোবাইলে 4টা লাইন লিখলাম, 2টা লাইন লিখলাম, তাই না? এই যে না ছাড়ার যে টেন্ডেন্সি, হ্যাঁ, এটা প্রফেশনালিজম তখনই হইতো যদি তোমার মাথায় চিন্তা থাকতো যে না আমি এখান থেকে আর্ন করবো, কিন্তু তোমার ওইটা না, তোমার চিন্তা হচ্ছে যে না আমি 2 লাইন লিখলাম, দ্যাটস এনাফ, আমার একটা সুন্দর ঘুম হবে। এটা হচ্ছে ভালোবাসা, এটা অর্থাৎ হচ্ছে অর্থাৎ ভালোবাসা। এইখানে একটা কথা উঠে আসে মান, দেখো জীবিকার সাথে আসলে মানসিক শান্তির অনেক পার্থক্য আছে। যে অর্থ উপার্জনের সাথে অর্থ উপার্জনই যে মানসিক শান্তি এনে দিতে পারে এমন চিন্তা যারা করে তারা বোধহয় ভুল চিন্তা করে, কারণ অর্থ উপার্জনের সাথে মানসিক শান্তির যোজন যোজন পার্থক্য আছে। এইটা যারা বোঝে না তারাই বোধহয় অর্থের জন্য অনেকটা মানে লিপ্সু হয়ে ওঠে, অর্থের জন্য মানুষের মানে উপ না মানুষ হয়ে ওঠে একরকম। তারা শুধুমাত্র মানে মানবিক চিন্তার দিক থেকে মানুষত্বের বাইরে চলে যায় তারা এই অর্থের জন্য। সম্ভবত তাদের এই ক্রিয়েটিভিটি কাজ করে না, লেখার চিন্তা নেই, তার কোনো শিল্প সাহিত্য বোধ নেই। সেই কারণেই বোধহয় মানুষরা অর্থলিপ্সু হয়, অর্থের পিছনে এত দৌড়ায়, এবং এই পৃথিবীটা মোটামুটি কর্পোরেট হয়ে যাচ্ছে, বাণিজ্যিক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তুমি কি মনে করো রোমান? হ্যাঁ, তোমার সাথে আমি একমত। এখন এই কর্পোরেট কালচারটা আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে কর্পোরেট কালচার থেকে বের হতে। তুমি কর্পোরেট কালচার করবা সেটাতে যেটাতে ব্যবসা থাকবে, কিছু কিছু জিনিস ব্যবসা ছাড়াও থাকা উচিত। যেমন তুমি মনে করো আমরা যে প্রকৃতিরে ভালোবাসি, ঠিক ওই রকম কিছু কিছু ভালোবাসা আমাদের কিছু কিছু জায়গার জন্য দরকার, নাইলে সমাজে অবক্ষয় অবশ্যই ঢুকবে এবং হুতাশ, হুতাশ হতাশা এটা ক্রমান্বয়ে বাড়বে। এই যে আমি তোমাকে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে শেরপুরে যায় আমি এখন খুঁজি যে জয়েন্ট ফ্যামিলি কে কে বাস করে শেরপুর শহরে। এত বড় একটা ডিস্ট্রিক্টে আমি আহ, করতে পারি, মার্ক করতে পারি যে এই কয়টা ফ্যামিলি আছে, অথচ এক সময় এটা কল্পনার বাইরে ছিল। এই যে আস্তে আস্তে যে আমরা নিচের দিকে যাচ্ছি, আমাদের মূল্যবোধ অবক্ষয়, আমরা আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজড হইতে হইতে নিজেদের ভিত্তি ছাড়া আর অন্য কোনো চিন্তা করতে পারি, এটা আরো প্রকট হবে এবং সমাজে ইয়েতে যাই বলে, এটা আমার ব্যক্তিগত চিন্তা, তত বাড়বে অশান্তি, হাহাকার বাড়বে, যদি না আমরা আমাদের এই মানসিকতা চেঞ্জ করতে না পারি। তো রোমান, আবার কবিতায় চলে যাই, আবার দুটো কবিতা শুনি তোমার কাছ থেকে। এখনের সেই বিষাদের কবিতা আর কি। এখন কিশোরী কবিতা, আচ্ছা আচ্ছা, প্রেমের পড়ো কবিতা। তুমি। ঠিক আছে রোমান, পড়ো। কিশোরী, কিশোরী ভুবন কবিতা। কিশোরীর মননে ভয়, দেখার জ্যোৎস্নায় যদি বৃষ্টি হয়, তবে ভালোবাসা ভিজে যাবে নিশ্চয়। কথোপকথনের তীরে ভোকাট্টা বিশ্বাস জুড়ে প্রতীক্ষা ভেসে যায়। বিষাদের ঝড়ঝাপটায় কিশোরীর গেরস্তালি, তার চাওয়ার সকলই ইচ্ছের আঙুলে নাচায় ভবলেশহীন সন্ধ্যায়। কিশোরী কি জানে কতবার দেখা হলে দেখা হয়, কত নেপথ্য দৃষ্টি বিনিময় হয় না দেখার বিপর্যয়। কিশোরী কয় আনন্দ আর বিষাদ মানে না দেখার সময়। আরেকটা হচ্ছে কিশোরী সমগ্র। এক, কিশোরী তোমার হাসিতে ভাসে আনন্দের গ্রাণ, তোমার দ্বিধার দৃষ্টিতে আনন্দাভূতি করে বিভ্রম পান। দুই, এখনো তোমার জ্যোৎস্না প্রহর দুষ্টাত্মকী, নিষেধেরা একাকী হুহু হাওয়ায় নিঃসঙ্গ ওড়ায় বিশ্বাসী জোনাকি। কিশোরী এখনো কৈশোর নিরুপায় বসে রয় নির্বিকার পাথরের উপর নিস্তব্ধ ভালোবাসা। তো, শেষ। এখনো কিশোরী নিয়ে কবিতা লেখা তো অনেক টাফ ব্যাপার এই বয়সেও। যাক, তুমি যে এখনো কৈশোরটাকে ধরে রাখতে পেরেছো এত দুঃসময়ের মাঝে, হ্যাঁ, এইটা একটা অনেক বড় ব্যাপার রোমান। একটা হ্যাঁ, বয়সটা একটা সংখ্যা,
বুঝছো, নাথিং এলস। আমি মনে করি আমি মনে করি বয়সটা মূলত একটা সংখ্যা। বয়সের আমরা আসলে গুণে নিই, প্রতিদিন আমরা আস্তে আস্তে গুণে নিই, কিন্তু বয়স তুমি সংখ্যাটা বলো, আমরা কিন্তু সংখ্যায় আস্তে আস্তে আমরা ফুরিয়ে যাওয়ার দিকে যাচ্ছি, ক্রমেই ফুরিয়ে যাচ্ছি। এই যে যে আমাদের ফুরিয়ে যাওয়াটা আমাদের এটাই। মানে হারিয়ে যাওয়ার যে একটা সময় আমরা রাস্তায় হাঁটছি, যে আমরা এক সময় হারিয়ে যাব, তো এই সময়টাও তো তোমার কিছুটা প্রভাব ফেলে জীবনের উপর, কবিতার উপর, লেখার উপর। এই রকম প্রভাব এখন কি তোমার কবিতায় পড়তে শুরু করেছে কিনা ওমান? অবশ্যই করতেছে, অবশ্যই করতেছে। মানুষ তার পরিস্থিতি অতিক্রম করে, তাই না? আমিও পারি না। এই জন্যই দেখো আমার বইয়ের নামটাই হয়েছে কেবলই ক্ষয়ে যাওয়ার কাহিনী। মানে আস্তে আস্তে আমরা ক্ষয়ের দিকে যেতে যেতে শেষের দিকে। না, হ্যাঁ, সেই কথাই হ্যাঁ, বলছি আমরা, এটা যে তো অস্বীকার কেবলই করা। ক্ষয়ে যাওয়ার কাহিনী, যে এই যে যে আমরা চলে যাচ্ছি, এই যে আমাদের তুমি তো একটা সংখ্যা বললা, আমরা যতই সংখ্যার কথা বলি না কেন, আমাদের ভিতরে কিন্তু একটা জিনিস কাজ করে, যে আমরা চলে যাচ্ছি, আমরা হারিয়ে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু কাজ করে, এটা কিন্তু ঠেকানোর কোনো রাস্তা নেই রুমান, এইটা চলে আসে। না না, সেটা সত্যি। এটাই বলতেছি তোমাকে যে এটা যে ধ্রুব সত্য যে আমরা যাব। এখন যাব দেখেই আমি সবকিছু বাদ দিয়ে বসে থাকবো, খালি ওই চিন্তাই করবো, এটা না। যতদিন আছে চলুক না, অসুবিধা কি? লাইফটা যতদিন আছে আমরা অতদিন নিশ্চিন্তে কাটাই। এত চিন্তা ভাবনার দরকার কি? যেহেতু আমার এমনিও যেতে হবে, অমনিও যেতে হবে, এটা চিন্তা করে দুশ্চিন্তা করে তো লাভ নেই। তার চেয়ে আমরা যেভাবে কাটাইছি, যেভাবে আমাদের জীবনটা বেড়ে উঠছে, সেভাবে চলুক, যতদিন পারি চলুক, তাই না? এটাই ভালো। অযথা দুশ্চিন্তা করে লাভ নাই। আগেও যেতে হবে, পরেও যেতে হবে, চলুক এভাবে ততদিন। তো রোমান, অনেকটা সময় প্রায় আমরা এক এক ঘন্টা পার হ্যাঁ, করে এসেছি, দেখি যে শেষের দিকে আরো দুটো কবিতা শুনি তোমার কাছ থেকে রোমান। হ্যাঁ, হ্যাঁ। এটা তো, এটা হচ্ছে তুই না তুমি, তুই না তুমি, এখনো বিভ্রান্ত করে, এখনো শঙ্কা আশঙ্কায় কাঁপে মনোগুলি। তুমি রয়ে যায়, তুই চলে যায়, উদাসীন হাওয়ায় হারিয়ে যায় সব তুই স্মৃতির ছোঁয়ায়। ভাল লাগে না তুই বিহীন অচেনা এসব রাত্রি দিন, ঘিরে রয় বিস্ময়ের পালক, প্রতীক্ষায় আয়নায় ছবি দেখে তুই এর সেই অনুরাগী বালক। আর এটা হচ্ছে এখন এই কবিতার বইয়ের শিরোনাম, যেটা সেই কবিতা কেবলই ক্ষয়ে যাওয়ার কাহিনী। অথচ এখনো তোমার দিন উপসী ঈগলের মতো উড়ে, চেতনার ভর দুপুরে, জীবনানন্দের নদীর পারে একা একা ঘুরে, কথা কয় নিজের সাথে নিজে, মিথ্যাভাষী রোদ্দুরে। আর তোমার রাত আতঙ্কিত আত্মার বিচ্ছিন্ন ফুটপাত, সময়ের গীত সালে একাকী হয়, ধুধু অনিদ্রা জুড়ে স্পর্শে সূর্যোদয় হারায়, নির্ভুল বিষাদে গুরুও ঝরে, বধির আমাবস্যার চারিধারে বিহ্বলের দোয়েল ঝিমায়, বিস্মিত চড়ুইয়ের চোখ মাতালের মতো তবু উদ্গ্রীব থাকে, প্রতীক্ষায় প্রত্যাশায় শুভে সাদিকের ক্ষয়িষ্ণু দিবায়। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী কেবলই ক্ষয়ে যাওয়া। এই লেখাটা তোমার মানে খুবই চমৎকার একটা লেখা, এটা বলার অপেক্ষা রাখে না। তুমি যখন বইয়ের পাণ্ডুলিপিটা আমার কাছে পাঠিয়েছিলেন, তখন মানে এই লেখাটা এমনি হৃদয় কেড়েছিল। তো আরও কিছু লেখা আছে তোমার, যে যে লেখাগুলো তোমার মানে খুবই চমৎকার লেখা। তো এর আরও দু একটার দিকে যাই রোমান, আরও দু একটা শুনে আমরা শেষ করি আজকের। তাহলে আরেকটা হচ্ছে ইচ্ছে পোড়ার লোক লোক এখন কবিতায় শ্রাবণ আসে না, বৃষ্টির ঘ্রাণ কিংবা হাওয়ার আর্দ্রতা, চেনা বা অচেনা সবই মুছে যায় আক্ষেপের আকাশে, সান্নিধ্যহীনতা। দরকারি স্মৃতিরা ভীষণ ফ্যাকাশে, ইচ্ছেগুলো হারিয়েছে নীল উদ্দেশ্যে, রেখে যাওয়া বিশ্বাসগুলো দারুণ খামখেয়ালি, কেবলই উদাসীনতার হেয়ালি সত্যের মতো গুনগুন করে প্রতীক্ষার রাত দুপুরে।
দ্বিধার হৃদয়ে খোলে অপলক চোখ, সত্তার সত্তা একাকী অপেক্ষা জেগে রয়, আর পড়ে থাকে ইচ্ছে পুরালো। একটা ছোট কবিতা কাকন, ভোকাট্টা। কঠিন নয় কিছু, হয়তো সহজ নয়, তবুও জীবনময় কঠিন নয়, সহজিয়াতে সহজিয়াতেই হারায় ইচ্ছের গুড়ি, ভাঙি প্রতীক্ষার লাটায়। হাওয়া আর নিস্তরঙ্গ তার খেলা, চলে যেদি আকাশে সারা বেলা, মাতালের মতো এলেবেলে সুতোয় ভোকাট্টা দাঁড়ায় প্রস্থানের নরবরে দরজা। এটাও রোমান খুবই এই চমৎকার একটা কবিতা। তো আজকে রোমান শেষ করতে হয়, আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি কথা বললাম। আরেকদিন আমরা বসবো কবিতা নিয়ে। আর আমাদের এই নতুন প্ল্যাটফর্মটাও হ্যাঁ, দোয়া করি। প্ল্যাটফর্মটাও হয়তো একটু, যে আমাদের যে সফটওয়্যার আছে এটা তো একটু হয়তো সমস্যা হচ্ছে, বা এটা আমরা আজকে করার পরে বুঝতে পারবো যে এটার কি সমস্যাগুলো আছে। আমরা এটার দেখার পরে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে আরেকদিন আরেকটা সময় নিয়ে বসা যাবে। রুমান, তো তুমি আমাদের যারা বন্ধু বান্ধব আছে বা আমাদের যারা লেখক যারা আছে, দর্শক যারা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো রুমান। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার বন্ধু বান্ধব যা আছে এখন, যারা লেখার সাথে জড়িত আসবে, হ্যাঁ, ওরাও তোমার সাথে আড্ডা দিবে। কারণ এখন তোমার সম্বন্ধে বলতে গেলে যেটা হয়, ওরাও জানে যে হ্যাঁ, তুমি একটা ভালো, মোটামুটি ভালো সঞ্চালক, হ্যাঁ, অনেক অনুষ্ঠান সঞ্চালনা করা, এবং যাদের সাথে কথা হচ্ছে ওরা তোমার সাথে যোগাযোগ করবে। আমি চাই যে তুমি ওদেরকেও অনুষ্ঠানে নিয়ে আসো। হ্যাঁ, এরা এরা আমাদের মতোই এখন সাহিত্য ছাড়া এরা অন্য কিছু করে না। হ্যাঁ, সাহিত্য করে শুধু আত্মার টানে, অন্য কোনো টানে না, নট প্রফেশনালিজম। এরাও প্রফেশনালিজম এর সাথে কখনোই যায় না। এদের কাজ হচ্ছে লেখা, লিখে যায়। কে কি বললো না বললো তারা কোনো কেয়ার করে না। তো কারণ আমি চাই যে তোমার অনুষ্ঠানটা আরো সফল হোক, হ্যাঁ, সুন্দর হোক, এবং আমরা আছি। রোমান, এই এই অনুষ্ঠানটা মূলত তোমার অনুপ্রেরণাতেই। আমি তো অন্য অনুষ্ঠানগুলোও করে নিজেদের সাথে যে একটা কথা শুরু করা, আলাপচারিতা শুরু করে, এটা মূলত তোমার তোমার কৃতজ্ঞতা তোমার প্রতি এই অনুষ্ঠানটার জন্য, যে আমাদের সবাই বন্ধু বান্ধব যে সবার এক করতে, বা যারা লেখালেখি করেন তাদের এক করার একটা জায়গার তুমি করার চেষ্টা করেছো, আমাকে অনুপ্রাণিত করেছে। এবং তোমার অনুপ্রেরণাতেই মূলত এই এই লাইভটা শুরু হতে যাচ্ছে আজ থেকে। এবং আমরা আরও আমাদের যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো অন্যান্যদের সাথেও। তো এই ক্ষেত্রে রোমান, আবারও তোমাকে শুভেচ্ছা জানাই। আর অন্য যারা আছেন আমাদের, তাদেরকেও আমন্ত্রণ জানাই আমাদের সাথে কথা বলার জন্য। আমরা একজনের সাথে কথা বলতে পারি, একসাথে দুজনের সাথে কথা বলতে পারি, অথবা গ্রুপ হিসেবে কথা বলতে পারি, কথা বলা যায়। তো যারা আছেন তারা আমাদের সাথে যোগ দেন। আমরা দীর্ঘদিন আমাদের মধ্যে যাদের যোগাযোগ নেই, দীর্ঘদিন যোগাযোগ হওয়ার দরকার। শুধু কবিতা কেন, শুধু কবিতা সাহিত্য কেন, আমরা যারা নানা দিকে কাজ করি, আমরা একসাথে যারা ছিলাম এক সময়, আমাদের অনেক বন্ধু দেশে আছেন, দেশের বাইরে আছেন। যেমন আমি রতনের কথা বলতে পারি, বদির কথা আমাদের বলতে পারি, অনেকেই আছেন এরকম আমাদের যারা বন্ধু বান্ধব বাইরে আছেন, তারা যে যে কোনো পেশায় আছে, আমরা কথা বলতে পারি তাদের পেশা নিয়ে, সমসাময়িক অবস্থা নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, সব নিয়েই কথা বলতে পারি। মূলত আমরা কথা বলার জন্যই এই লাইভটা শুরু করেছি। এবং তাদের আমরা আবারও আমন্ত্রণ জানাই। রোমান জানিয়েছে, আমিও জানাই, সাথে ধন্যবাদ জানাই আবার রোমানকে এই অনুষ্ঠান শুরু করতে আমাকে অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ রোমান তোমাকে। ধন্যবাদ কাগজ, এই ডাকটা ফার্স্ট এই ডাকছো, সেই জন্য আমি নিজে সম্মানিত বোধ করি। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম রোমান, ওয়েলকাম। দর্শক যারা এতক্ষণ শুনলেন এই অনুষ্ঠানটি, দেখলেন অনুষ্ঠানটি, আপনারা আমাদের সাথে থাকবেন, অনুপ্রাণিত করবেন। আমরা মাঝে মাঝেই চলে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য।
অন্য কারোর সাথে, আমার বন্ধু বান্ধবদের নিয়ে। হয়তো আমি সঞ্চালনায় থাকবে, কখনো রোমানও সঞ্চালনা করতে পারে, যেই থাকি আমরা আমরা কথা বলবো আপনাদের সাথে সব বিষয়ে, সমসাময়িক বিষয়ে, শুধু সাহিত্য না, আগেই বলেছি সব বিষয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাই।